উইথ ফেলুদার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটার টপিক, আমি জানি মাঝে কোনো ম্যাচ হয়নি, বার্সেলোনা রিয়াল বেতিসের সঙ্গে ম্যাচ 2-2 ড্র করেছে, ওদিকে রিয়াল মাদ্রিদ জিরোনাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। রিয়াল মাদ্রিদ হাতে একটা গেম ইন হ্যান্ড আছে, রিয়াল মাদ্রিদ যদি ম্যাচটা জিতে যায় তাহলে বার্সেলোনার থেকে 1 পয়েন্টে আগে হয়ে যাবে। আর অ্যাটলেটিকো মাদ্রিদ সুমড়ি মেয়ে আগে চলে এসছে। অ্যাটলেটিকো মাদ্রিদও একটা গেম ইন হ্যান্ড আছে, আর অ্যাটলেটিকো মাদ্রিদও যদি ম্যাচটা জিতে যায় তাহলে বার্সেলোনার সঙ্গে সেম পয়েন্ট হয়ে যাবে। বার্সেলোনা উইল মেবি ইন সেকেন্ড অর থার্ড প্লেস ইভেন। তো আজকে এটা নিয়েই আলোচনা করব, দ্য প্রবলেমস অফ হান্সি ফ্লিক, দ্য প্রবলেমস অফ এফসি বার্সেলোনা রাইট নাও। মানে আমরা এখন অবধি 15 থেকে 20টা ম্যাচ দেখে ফেলেছি বার্সেলোনার, এবং এখন সঠিক সময় জাজ করার। আরও 2-3টে ম্যাচ হয়ে গেলে আরও ভালোভাবে জাজ করা যাবে, বাট আমার মনে হয় দিস ইজ মোর দ্যান এনাফ জাজ করার হোয়াট ইজ দ্য কারেন্ট প্রবলেম দ্যাট ইজ গোয়িং অন ইন বার্সেলোনা, অ্যান্ড যা কি ফ্লিকের কি দোষ আছে এর মধ্যে, ফ্লিকের কি ভুল আছে এবং বার্সেলোনার কি ভুল আছে, যার জন্য আমরা বারবার এই জিনিসটা দেখছি। কারণ আমরা প্রথমে একটা রেড কার্ডের জন্য মোনাকোর সঙ্গে পয়েন্ট লস করেছিলাম, তারপরে 4-2 হেরে গেছিলাম একটা টিমের সঙ্গে, ফালতু একটা টিমের সঙ্গে। তারপরে দুটো রিয়াল সোসিয়েদাদের সঙ্গে 1-0 হেরেছিলাম। তারপরে লাস্ট পালমাসের সঙ্গে পয়েন্ট ড্রপ করেছিলাম। তারপর কালকে রিয়াল বেতিসের সঙ্গে পয়েন্ট ড্রপ করেছিলাম। আর আমার পুরো ভালোভাবে মনে আছে যে এতগুলো ম্যাচেই আমরা পয়েন্ট ড্রপ করেছি। তো এইগুলো ফ্রিকোয়েন্টলি কেন হচ্ছে, এবং আমরা সেই যে মানে ফ্ললেস ফুটবল খেলছিলাম অক্টোবর মাসে, সেইটা কেন আসছে না, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। ও দ্য প্রবলেমস অফ এফসি বার্সেলোনা অ্যান্ড হান্সি ফ্লিক। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। বাংলায় ফুটবলের কন্টেন্ট চ্যানেল হয়তো এরকম নেই যে বাইরের দেশে ফুটবল নিয়ে আলোচনা করে, কিন্তু ইট ইস এ সেম রাইট। কলকাতায় সব থেকে বেশি ফুটবল ফলো হয় সারা ভারতের, আর কলকাতাতে কোনো এরকম কন্টেন্ট চ্যানেল নেই। তো প্লিজ ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও, সে তোমার বন্ধু রিয়াল মাদ্রিদ সাপোর্টার হোক কি বার্সেলোনা সাপোর্টার হোক। আর অবভিয়াসলি একটা লাইক করে দাও, লাইক করে দিলে ভিডিওটা অন্যান্য নতুন নতুন লোকজনের কাছে পৌঁছে যায়, অ্যালগোরিদমে আসে, এবং আমার ভিডিওটা তারা দেখলে আমারও মোটিভেশন আসবে ভিডিও বানাতে, এবং ভিডিও বানাতে যে 1-2 দিনের গ্যাপ পড়ছে সেই গ্যাপটা আর তো হবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবার প্রথমেই বলে রাখি, হান্সি ফ্লিকের যে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে স্কোয়াড ডেপথ। স্কোয়াড ডেপথ মিনস ইন অ্যাট্যাক, সেখানে রাফিনিয়ার যদি কোনো দিন, ভগবান না করে টাচুট রাফিনিয়ার যদি কোনো দিন অফ ফর্ম এসে হিট করে যায় বা চোট হয়ে যায়, তাহলে রাফিনিয়াকে যে রিপ্লেস করবে সে কে? সে ফারান তোরেস, আমি জানি, বাট সে কি সেই লেভেলের প্লেয়ার? না। আনসু ফাতি কি সেই লেভেলের প্লেয়ার? না। লামিন ইয়ামালকে যদি কিছু হয়ে যায়, বাই গড গ্রেস টাচউড যেন কোনোদিন কিছু না হয়, ভাই আমার ভগবান, আমার পায়ের কি বলে মিনিসকাস ভেঙে দিও, আমার এসিএল ভেঙে দিও, বাট লামিনের কিছু যেন না হয়। তো লামিনের যদি কিছু হয়ে যায় রাইট, তাহলে লামিনকে রিপ্লেস কে করবে? ওয়ার্ল্ড ফুটবলে এরকম খুব কমই প্লেয়ার আছে যে লামিনকে রিপ্লেস করতে পারবে। মেবি মোহাম্মদ সালাহ, মেবি লিওনেল মেসি, আদার দ্যান দ্যাট আই থিঙ্ক দের ইজ নো ওয়ান যে লামিনকে রিপ্লেস করতে পারবে। এবং বার্সেলোনা টিমের, আমাদের বার্সা টিমের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এবং ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ প্লেয়ার ইজ লামিন, ইভেন মোর দ্যান পেদ্রির থেকেও লামিন আমাদের 17 বছর হওয়া সত্ত্বেও লামিন আমাদের সব থেকে বেশি ক্রিয়েট লামিনই করে, ইভেন বেটার দ্যান পেদ্রি। তো গোল থ্রেট সমস্ত কিছু চলে যাবে। আর যদি রবার্ট লেভানডস্কি মিসফায়ার করা শুরু করে দেয়, যেটা সিজনের শুরুতে করছিল না, তাহলে লেভানডস্কির পাশে ইয়েকে পাও ভিক্টর রেলি। আর এখানে এইগুলো তো হলোই। এরপরে যদি আমি ডিফেন্সেও আসি, ডিফেন্সে কোনটার কে ব্যাকআপ আছে? হেক্টর ফর্ট, রিয়েলি 17 সালের বাচ্চা আবার। আর ওদিকে কি বলে বালদের কে ইয়ে আছে, জেরার্ড মার্টিন, তার থেকে তো 10 জনে খেলা ভালো, তাই না? দিস ইজ দ্য রিয়েল প্রবলেম। অ্যান্ড আমার মতে ইনিয়াকি পিনিয়া গোলকিপিং ডিপার্টমেন্টে স্টেট সেকেন্ড চলে যাওয়ার পর শর্ট সেভিংয়ে অনেক উন্নত, মানে অনেক নিজেকে আপগ্রেড করেছে, বাট স্টিল প্লেয়িং আউট ফ্রম দ্য ব্যাক ওর দ্বারা হবে না। তো ইনিয়াকি পিনিয়াও সেই লুজ। এবার এখানে যে এখনও ঠিকঠাক খেলে যাচ্ছে সে হচ্ছে কাসাডো চলে গেলে তুমি বলতে পারো কাসাডোর জায়গায় কে খেলতে পারবে এই ইন্টেন্সিটিতে? গাভি মেবি নট, কারণ গাভি নাম্বার 6 নয়, নাম্বার 8। ওই ইন্টেন্সিটিতে ওপরে গিয়ে খেলবে, নাম্বার 10 অ্যাটাকিং থার্ডে ওই ইন্টেন্সিটিতে খেলবে। ও কখন বল নিচে আসলে ডিফেন্ড করতে হয়, ট্যাকটিক্যাল ফাউল করতে হয়, কখন
বলের পেছনে ট্র্যাক ব্যাক করতে হয়, গাভির আমার মনে হয় না থাকা উচিত, কারণ ওকে লেফট উইংয়েও খেলানো হয়, ওকে মিডফিল্ড নাম্বার 10-এ খেলানো হয়, তো কী করে নাম্বার 6-এ হঠাৎ করে তুমি ভেবে নিচ্ছ খেলে? তো এতগুলো গ্লেয়ারিং হোল আছে, তার মধ্যে যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট হোল যেটা আমার মনে হয়, লামিনের কোনো সাবস্টিটিউট নেই। রাফিনার জায়গায় অলমোকে হয়তো খেলে নেওয়া যাবে, কী বলে অলমোর জায়গায় পাবলো তোরকেও হয়তো খেলে নেওয়া যাবে, বা ফ্র্যাঙ্কি ডিয়ংকেও হয়তো নাম্বার 10-এ খেলে নেওয়া যাবে, বাট লামিনের জায়গায় কাকে খেলানো হবে? নেই। আর সেরকমই আমার মনে হয় ওদিকে রাইট উইংয়ের কথা বললাম, এদিকে লেফট ব্যাক, মানে ওদিকের ওপরের রাইট উইং আর এদিকে নিচের লেফট ব্যাক, বালদের জায়গায় কে খেলবে? জানি বালদের ক্রসিং অত ভালো না, বালদের বুদ্ধিও অত ভালো না, মানে প্রেজেন্স অফ মাইন্ড অত ভালো না, বাট বালদের কাছে যেটা আছে সেটা হচ্ছে শিয়ার পেস। যখন রাফিনিয়া অনেক সময় দেখেছো লেফট উইং থেকে ভেতরে চলে আসে, চ্যানেলে রান করে, তখন লেফট উইং পুরো ড্রেড ফাঁকা হয়ে পড়ে থাকে, তখন কিন্তু লেফট ব্যাক থেকে লেফট উইংয়ে যাওয়া এবং লেফট উইং থেকে লেফট ব্যাকে আসা পুরো চ্যানেলটা বালদে সামলায়। এবং কি বালদেকে ছেড়ে দিলে আমাদের যে সেন্টার ব্যাক আছে, মানে আমাদের যে ব্যাক ফোর আছে, বালদে, কুবার্সি, নিকো মার্তিনেজ, কুন্ডে, বালদেকে ছেড়ে দিলে এদের কারোর মধ্যে পেস নেই। একটা বল যদি বিহাইন্ড দ্য ব্যাক লাইন যায় কেউ রিকভার করতে পারে না। তো সুতরাং বালদে লামিনের কোনো ব্যাকআপ নেই, এক। দুই হচ্ছে ফ্লিকের যেটা সমস্যা সেটা হচ্ছে গেম ম্যানেজমেন্ট। আই থিঙ্ক ফ্লিক ঠিক করে গেম ম্যানেজমেন্ট করতে পারছে না। মানে আমি জানি এটা, মানে এখনই সবাই প্রশ্ন করবো যে এত এর মধ্যে কী করে করছি, কারণ আমি দেখেছি যখন 1-0 গোলে আপ হয় বা 2-0 গোলে আপ হয়, বা 1-0 গোলেই আপ হয়, 2-0 না, রিয়াল বেটিসের গেমটার কথাই বলছি, তখন টিমের সবথেকে যে ইম্পর্টেন্ট প্লেয়ারগুলো আছে তাদেরকে সাবস্টিটিউট করে না, পেদ্রি, রাফিনিয়া, পুরো টিমের যে অ্যাটাকিং থ্রেট সেটাই চলে গেল। মানে 1-0টা এক হতে কতক্ষণ লাগবে? এবার একটা যদি 2-1 করে নিই, সেই অ্যাটাকিং থ্রেট তো চলে যাবে, 2-1 তো 3-1 হবে না, রাইট? যদি 1-0টা 2-0 হয়ে যায়, তারপর তুমি গিয়ে বার করো নিজের প্লেয়ারদেরকে রেস্ট দেওয়ার জন্য, বা 3-0 পরে বার ধরো, তো ইটস ওকে, বাট ঠিক আছে, ইটস ওকে, যেহেতু রাফিনার কোনো সাবস্টিটিউট নেই বা পেদ্রির কোনো সাবস্টিটিউট নেই, সেই জন্য হয়তো সেই জন্য বার করেছে, বাট ইটস ওকে। বাট গেম ম্যানেজমেন্ট মানে সবসময় যে 4th গিয়ার 5th গিয়ারে খেলতে হবে ফুটবল, যে অ্যাটাক চড়ে খেলতে হবে, তার কোনো মানে নেই। 1-0 গোলের লিড আমরা কেন ডিফেন্ড করতে পারছি না? লাস্ট পালামাসের সাথেও হয়েছিল, এদিকে এদের সাথেও হলো, রিয়াল বেটিসের সঙ্গে 1-0 গোলে গেল, এগিয়ে গেল বার্সেলোনা, 1-0 গোলের লিড কি বলে ইয়ে করতে পারলো না, 1-1 হয়ে গেল, 2-1 গোলে এগিয়ে গেল, 2-1 গোলের লিড আবার ইয়ে করতে পারলো না, কি বলে তোমার গেমটাকে সি অফ করতে পারলো না, আবার 2-2 হয়ে গেল। এটা তো বটলিং না, এটা তো গেম ম্যানেজমেন্টের ডিফারেন্স। এটা তো আমি বলতে পারবো না প্লেয়ারদের, যেখান থেকে ক্রস ভেতরে আসছে, যেটা তো ফ্লিক করে গোল করছে রিয়াল বেটিসের প্লেয়ার, সেই ক্রসগুলো আসছে কি করে? আমি বুঝলাম যে রিয়াল বেটিসের নিজের গ্রাউন্ডে খেলা হচ্ছে, দিস ইজ নট ইজি, বাট ইউ হ্যাভ টু উইন দিস পয়েন্ট। These are very crucial points, these are very crucial moments in the league. If you don't win it, you will lose it. কথা আছে, no teams wins the league in December, but they certainly lose it. তুমি জিততে নাই পারো, বাট তুমি হেরে যাবে এরকমভাবে পয়েন্টস ড্রপ করতে পারলে, তুমি লিগ জিততে পারবে না। লিগ জেতা তো মানে দূরের কথা, লিগটা হেরেই যাবে তুমি ডিসেম্বরের মধ্যে এরকমভাবে যদি পয়েন্টস ড্রপ হতে থাকে। কারণ আমরা মানে কেন সি অফ করতে পারছি না ম্যাচ 1-0 গোলে বা 2-0 গোলে যখন টিম এগিয়ে থাকছে? ল্যাক অফ ইন্টেন্সিটি, ল্যাক অফ মেন্টালিটি, মানে বোগাস না এইসব কথাবার্তাগুলো। ইন্টেন্সিটি, ল্যাক অফ ইন্টেন্সিটি কী করে হবে? তুমি যদি জার্মান কোচ, তুমি হানসি ফ্লিক, সব কিছু এসে টিম হার্ডলি ড্রিল্ড হবে না কেন? দিস ইজ দ্য মেন প্রবলেম আমার মতে যেখানে বার্সা গুটিয়ে যায়, বার্সা কিরকম নার্ভাস হয়ে যায়, এই জিনিসগুলো যদি না ক্লিয়ার হয় তাহলে আমার মতে কোনো লাভ নেই। কারণ এর পরের ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগে আছে ডর্টমুন্ডের সঙ্গে, অ্যান্ড লেট মি টেল ইউ, এটা অ্যাওয়ে ম্যাচ। তো ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে গিয়ে আমাদেরকে খেলতে হবে। ওখানের অ্যাটমসফিয়ার, যারা ফুটবল ফ্যান্স আছে তোমরা তো জানো ডর্টমুন্ডের অ্যাটমসফিয়ার কীরকম হয়ে থাকে। তো ডর্টমুন্ডে ইটস নট ইজি টু বিট দেম। হ্যাঁ, ইন্ডিয়ার যদি রিয়াল বেটিসের ঘরের মাঠে হারাতে পারছি না, তো ডর্টমুন্ডকে কী করে হারাবে? ওয়ান অফ দ্য ফার্স্ট পেস কাউন্টার অ্যাটাক টিম, ঠিক আছে, সব থেকে মানে তার মধ্যে ওখানে আডিএমই আছে, ওর থেকে স্পিডে প্লেয়ার কেউ নেই, তো কুন্ডেকে নাকানি চুমানি খাইয়ে দেবে।
কত ভালো ভালো মানে মালেন আছে, এই মানে প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে। দিস উইল বি নট এ জোক, দিস গেম উইল নট বি জোক। আর আমাদের এই 3 পয়েন্টটা চাই চ্যাম্পিয়ন্স লিগে। অ্যান্ড টিম হ্যাভ টু টার্ন আপ, রাইট? টিম হ্যাভ টু টার্ন আপ। যদি রিয়াল মাদ্রিদের ক্রাইসিস চলে, রিয়াল মাদ্রিদ যে টিমটাকে ওরা সাইন আপ করেছে, যেটা 70% ওরা খেলতে পারছে না, তারপরেও রিয়াল মাদ্রিদ ক্রাইসিস চলার পরেও যদি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে 1 পয়েন্টে এগিয়ে যেতে পারে, মানে গেম ইন হ্যান্ড আছে, সেটা যদি জিনিস জিতে যায়, তাহলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা থেকে 1 পয়েন্টে এগিয়ে যাবে। যদি ক্রাইসিস চলার পরেও রিয়াল মাদ্রিদ বার্সেলোনা থেকে 1 পয়েন্টে এগিয়ে থাকে, তাহলে সেটা কিসের ক্রাইসিস? তার মানে রিয়াল মাদ্রিদ যদি ভালো খেলে, তার মানে কি হতে চলেছে তুই বুঝতে পারছো? আজকে ভিডিওটা